হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আপনারা দেখছেন দ্য নেক্সট জেন শো, যেখানে আমরা শুনি একটি সফলতার গল্প এবং অনুপ্রেরণার গল্প। আজকে সেরকম অনুপ্রেরণার গল্প নিয়ে আসছে আমাদের আজকে সম্মানিত অতিথি। আমাদের নারীদের সবচাইতে দুর্বলতার জায়গা হচ্ছে গহনা। আমরা যেখানেই গহনা দেখি সেখানেই থেমে যাই, সেটা শপিং কমপ্লেক্সে হোক কিংবা মেলায় হোক, অথবা ফোনে স্ক্রল করতে করতে যদি কোনো পেজ আমরা দেখে ফেলি আমরা থেমে যাই সেখানে। আর কোন গহনা আমরা কিনতে চাই না, আমরা সব ধরনের গহনায় ট্রাই করতে চাই। আর আজকে যে আপুটি আমাদের অতিথি হয়ে আসছেন, উনি বানান খুবই রেয়ার কিছু কালেকশনস গহনা, যেটা চোখ আটকে যায়। সেটা খোপার ক্লিপ হতে পারে কিংবা হাতের আংটি থেকে শুরু করে সব ধরনের। আমরা ওনার এই সফলতার যাত্রাটি শুনবো ওনার কাছ থেকেই এবং জানবো কিভাবে উনি এই পর্যায়ে আসছেন এবং শুরু থেকেই আজ পর্যন্ত ওনার পুরো জার্নিটা আমরা শুনবো। আর বরাবরের মতো আমি আছি ডালিয়া আপনাদের সাথে, আশা করছি আমাদের সঙ্গে পুরোটা সময় থাকবেন। চলেন তাহলে আজকে আমাদের অতিথির সাথে পরিচয় করিয়ে দিব। তিনি একজন সফল তরুণ উদ্যোক্তা এবং ওনার নাম হচ্ছে শামসুন নাহার জ্যোতি। উনি বিভব এবং উদিতির ফাউন্ডার। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং আজকে খুবই এক্সাইটেড। আমার প্রিয় যে সাবজেক্ট গহনা, সেটা নিয়ে আজকে গল্প হবে, আড্ডা হবে। আমিও খুবই এক্সাইটেড আপনাদের এখানে আসতে পেরে। আপনাদেরকে থ্যাংক ইউ, নেক্সট জেনকে থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। অবশ্যই আমরা আপু যে কারণে আমরা খুবই আগ্রহী, জানেন তো গহনার প্রতি মেয়েদের একটা দুর্বলতা থাকে। আর সেই গহনা নিয়ে আপনি যে উদ্যোগটা নিলেন, যে নিজের পছন্দের মতন আপনি ডিজাইন করবেন এবং কাস্টমারদের হাতে পৌঁছায় দিবেন, শুরুটা কিভাবে হলো? কিভাবে আইডিয়াটা আসলো? আইডিয়াটা অ্যাকচুয়ালি আমি হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট। অ্যাকচুয়ালি আমার কনসার্নই ছিল হচ্ছে পড়াশোনা করব, ব্যাংকে জব করব, আমার লক্ষ্য ছিল ওরকম। তো আমি যখন বিবিএ শেষ করলাম, এমবিএর সময় আর কি আমি যখন ক্লাস করতে যেতাম, আমার মনে হচ্ছিল যে আমার একটা কিছু করা দরকার। চাকরি তো করতে পারছি না, স্বাভাবিক, এমবিএ করছি। সো সেই সময়টাতে আমি ভাবলাম যে আমি পাশাপাশি আরেকটা কিছু করি। আর আমার বিজনেস করার প্ল্যান অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে, বলে না, একটা সুপ্ত ইচ্ছা। আমার বাবা বিজনেসম্যান ছিল, সো আমার ওইটা মানে ভালো লাগতো যে আমি আমার বাবার মতো বিজনেসম্যান হব। সবাই আমাকে বলবে যে দেখো বাবার মেয়ে। তো ওই লক্ষ্যটা থেকে আমি ভাবলাম যে আচ্ছা কিছু একটা নিয়ে বিজনেসে নামি। আর জুয়েলারির প্রতি আমার অবসেশন হচ্ছে একদম ছোটোবেলা থেকে। আমি একদম ছোট থেকেই গয়না পরি। সো ওই গয়নাটার বলে না যে আপনি যে জিনিসটা বেশি ভালোবাসেন এবং যে জিনিসটা বেশি জানেন, সেটা নিয়ে কাজ করলে না ওই কাজটা আপনার জন্য বোরিং হয় না বা ওইটা কষ্টকর লাগে না। সো আমার কাছে মনে হয়েছে আমি যদি জুয়েলারি নিয়ে কাজ করি তাহলে আমার জন্য জিনিসটা আরও খুব এফেক্টিভ। সো আমি জুয়েলারিটা নিয়েই বিজনেসটা শুরু করি আর কি। আমরা প্রায় শুনি যে নিজেকে খুঁজে পাওয়া, আর একজন উদ্যোক্তার সবচাইতে সফল জায়গাটা হচ্ছে নিজের স্বপ্নকে খুঁজে পাওয়া। আপনি কি গহনার মধ্যে নিজের স্বপ্নকে খুঁজে পেয়েছেন? অবশ্যই, বললাম না, ভালোবাসা থেকেই কিন্তু ব্যবসাটা আমার করা। অ্যাকচুয়ালি এটা বলা যায় আমি প্রথম হচ্ছে নেশা হিসেবে নিয়েছিলাম। আমার সব ধরনের জুয়েলারি খুবই পছন্দ। হ্যাঁ, মাটির হোক, সেটা সিলভার হোক, গোল্ড, মানে গোল্ড তো একটু কমই, কিন্তু হচ্ছে সিলভার, মাটি, তারপর হচ্ছে যে ব্ল্যাক পলিশ, জার্মান সিলভার, মানে পুঁতির জিনিস, আমার এইসবের ছোটোবেলার প্রতি আর কি এটার থেকে আমার খুব অবসেশন। সো ওখান থেকে আমি ভাবলাম যে না, এই জিনিসটা করি। যেহেতু আমি সব গয়না তো আমার কেনার সামর্থ্যে নাই এবং আমি সবকিছু চাইলেও রাখতে পারবো না। এখন আমি সেটা বানাচ্ছি এবং মানুষকে প্রোভাইড করছি, তারা সেটা পড়ছে, আমাদেরকে রিভিউ দিচ্ছে। আমার মনে হয় যখন একটা কেউ আমাকে রিভিউ দিচ্ছে আমার গয়না পরে, আমার মনে হয় ওইখানেই আমার সার্থকতা, যে না, আমার ক্লায়েন্ট আমার জিনিস পছন্দ করেছে, সে সেটা পরে নিজেকে মানে সুন্দর ফিল করছে। তো ওখানেই আমার কাছে মনে হয় এটা আমার সার্থকতা। একজন দারুণ উদ্যোক্তার
সবসময় আমরা গল্প যখন পড়ি জানি তখন ওদের শৈশব নিয়ে বেশি ডিসকাস করা হয় বা রিসার্চ করা হয়, কিভাবে ওরা বেড়ে ওঠে, কিভাবে ওদের মাইন্ডসেটটা তৈরি হয়, কিভাবে একজন উদ্যোক্তা হওয়ার জন্য তৈরি হতে থাকে। তো সেক্ষেত্রে আপু আমরা যদি জানতে চাই আপনার শৈশব কোথায় কেটেছিল, আপনার গ্রামের বাড়ি কোথায় এবং বেড়ে ওঠার গল্প যদি একটু করে শেয়ার করেন। আচ্ছা, আমি হচ্ছে বেসিক্যালি ঢাকারই মেয়ে, ঠিক আছে, কিন্তু আমার রুট হচ্ছে চট্টগ্রাম। আমার বাবা মার দুজনের বাসাই হচ্ছে চট্টগ্রাম, কিন্তু আমি ঢাকাতেই হয়েছি, আমরা বড় হয়েছি এখানে। সো আমি ছোটবেলা থেকে পুরান ঢাকার মেয়ে, বাড়িতে আমার বাসা ছিল, ওখানেই আমার আম্মুরা এখনো থাকে। তো আর আমার আম্মু হচ্ছে মেইনলি খুবই সাংস্কৃতিক মনা, আমার বাবাও। আমাকে ছোটবেলা থেকে তারা গান শিখাইছে। আমি অ্যাকচুয়ালি শিশু একাডেমিতে গান শিখেছি, বুলবুল ললিতকলা থেকে আমি সার্টিফিকেট নিয়েছি নজরুল সঙ্গীতের উপর। তো অনেক প্রোগ্রাম করেছি আমি, একদম ছোট থেকে অ্যাকচুয়ালি আর কি, খুবই মানে সঙ্গীতেই বড় হয়েছি। আমার আম্মুর খুব ইচ্ছা ছিল যে আমি সিঙ্গার হব। আচ্ছা। তো অনেক প্রোগ্রাম করা হতো, সেই ক্ষেত্রে দেখা গেছে আমি শাড়ি পরেছি, অনেক সময় রেডি তো হতেই হতো, সাজুগুজু করতে হতো। আমার আম্মুর শখ থেকে অ্যাকচুয়ালি আমার গয়নার প্রতি এত অবসেশন যে হচ্ছে তখন থেকে তো গয়নাগটি পরছিলাম, সাজুগুজু করেছি। সো আমার মনে হয়েছে ওই যে বললাম না গয়নার প্রতি যে অবসেশন, তখন সেখান থেকে শুরু। তারপরে হচ্ছে আমি তো বড় হলাম, বড় হওয়ার পরে বললাম যে আমার আব্বুর হচ্ছে বিজনেস ছিল, সেটাও আমি দেখেছি। বিজনেসটা দেখে দেখে আমার কাছে মনে হয়েছে যে না, একটু শেখা যায়, হ্যাঁ এতটুকু শেখা যায়। আমি আবার খুব একটু অ্যাটেন্টিভ দিক দিয়ে আমার বাবা কি করে এবং আমার মা কি করে, আমি আমার বাবা আমার প্রতি অ্যাকচুয়ালি খুবই অবসেসড জি বলা যায়। সো ওদেরকে দেখে দেখে আমার কাছে মনে হয়েছে যে না, বিজনেসটা করা যায়। তারপরে যখন বললাম না, যখন আর কি আমি কাজ করতে চেয়েছি, বিজনেস নিয়ে কিছু চিন্তা করেছি, আমার ফার্স্টেই গয়নার কথাই মাথায় আসছে। কারণ আমার মনে হয়েছে যে এটার প্রতি আমার ভালোবাসা ছোট থেকেই আছে, আমি পড়েছি এবং আমার আম্মু আমাকে কিনে দিয়েছে, আমি দেখেছি এটা কিভাবে করে। আবার আমি অনেক গয়না বানাতাম, আমার মাও অনেক গয়না বানাতো। দেখা যেত বিটস দিয়ে দিয়ে আমার আম্মু আমাকে কিছু বানিয়ে দিচ্ছে বা আমি কিছু বানিয়ে দিয়েছি। কিছু একটা নষ্ট হয়ে গেছে, আমার আম্মু হয়তো সেটা রিপেয়ার করে একটু অন্যরকম করে দিয়েছে, আমরা আরেকটা ডিজাইন করতেছি। তারপর দেখা যাচ্ছে অনুষ্ঠানের জন্য কিছু কাপড় বানাতে হবে, আমার আম্মু ডিজাইন করে করে বানিয়ে দিচ্ছে। সো ওই ছোটবেলা থেকে না ওই জিনিসটা আমার মধ্যে চলে আসছে যে না, আচ্ছা একটু অন্যরকম করা যায়, একটু ডিজাইনটা একটু চেঞ্জ করা যায়। সো আমি যদি একটু কিছু ক্রিয়েটিভ করতে পারি, আমার কাছে মনে হয় এটা মানুষ নিতে পারবে। এই জন্য আর কি মাথার মধ্যে আস্তে আস্তে ওইটা বিল্ড আপ হয়ে গেছে যে আমি বিজনেসটা পারবো। আপনি অনেকেরই অনুপ্রেরণা এবং আপনার বিজনেসটা দেখে অনেকেই স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নের জায়গায় পৌঁছতে চেষ্টা করবে প্রতিনিয়ত। এবং আপনার নিজের অনুপ্রেরণা হচ্ছে আপনার প্যারেন্টস। অবশ্যই। জি। আচ্ছা আপু, এই যে জানতে পারলাম আপনার ছোটবেলার যে সাংস্কৃতিক মন এবং সেই অঙ্গনে আপনার বেড়ে ওঠাটাই আপনার মানে যেটা দেখলাম আর কি, আপনার গহনার ডিজাইনের উপরে একটা ছাপ আছে। খুবই খুবই ইউনিক ইউনিক কালেকশনস আপনি বানান, বিশেষ করে খোপার জন্য যে মানে কাটা, হ্যাঁ চুলের কাটা বলে, চুলের জন্য যে এরকম একটা স্পেশাল কাটা লাগবে, আপনি কিভাবে বুঝলেন যে এই প্রোডাক্টটা মেয়েদের প্রয়োজন, যাদের খোপা বড়? আমার তো খোপা নাই। আচ্ছা সেটা বলি, আমার নিজেরও চুল খোপা হয় না, হ্যাঁ আমার চুল খুবই পাতলা। সো দেখা যেত যখন প্রোগ্রামের জন্য একটু খোপা করতে হইতো, আমার আম্মু আমাকে একটা আলগা চুল দিয়ে তারপর হচ্ছে খোপাটা করে দিত। তো ওই যে বলে না, এত জুয়েলারির প্রতি আমার ভালোবাসা, আমি পা থেকে মাথা পর্যন্ত সবসময় জুয়েলারি পরি। আমার কাছে কখনোই মনে হয় না জুয়েলারি কখনো আমার জন্য ওভার হয়ে গেছে। আমি যতই পরি আমার কাছে মনে হয় আছে না ঠিক আছে, আমি যেহেতু ক্যারি করতে পারছি তাহলে ঠিক আছে। সো চুলের কাটার প্রতি, চুলের কাটা মানে স্পেসিফিক বলছি যে চুলের কাটার প্রতি কেন, দেখা গেছে খোপা করেছি একটা পিছনে কিছু দিলে মানে তো চুলটা কেন খালি যাচ্ছে, চুলেও কিছু একটা দেয়া যায়। আর মেয়েদের তো আছেই, বাঙালি মেয়েদের কিন্তু চুল অনেক সুন্দর হয়, তারা খোপা করতে খুবই পছন্দ করে এবং খোপার মধ্যে আমার কাছে মনে একটা অ্যাক্সেসরিজ থাকলে আরো সুন্দর লাগে, নারীত্বটা আরো ফুটে ওঠে। সো ওখান থেকে কিছু ডিজাইন এখান থেকে আসছে, আর ওই লক্ষ্যে আর কি গয়নাগুলো আর কি সেল করা। জি একদম, আপনার প্রতিটা প্রোডাক্টে নট ইভেন খোপার কাটা, আপনার যে কানের রিংস যে ইউনিকভাবে ওভাবেও পরা যায়, এই যে নতুন নতুন প্রোডাক্ট আপনি লঞ্চ করছেন, আপনি কি চ্যালেঞ্জ ফেস করেন না? অবশ্যই মানে সব কাস্টমার তো অ্যাকসেপ্ট নাও করতে পারে, এক ধরনের রিস্ক থেকে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে সেটা ওভারকাম করেন আমাদেরকে একটু বলেন। আচ্ছা, এখন আমরা যখন বিজনেস করছি তখন দেখা যায় আমাদের সোর্সিংগুলো না সব সেম হয়েই যায়, ঘুরে ফিরে সোর্সিংটা একরকম হয়েই যায়, সেটা দেশীয় কারিগরের ক্ষেত্রে হোক আর হচ্ছে ইম্পোর্টেড আইটেমের ক্ষেত্রে হোক। আর
আমি যখন কোনো প্রোডাক্ট চুজ করি বা আমি যখন আমার পেজে সেটা আনি, কাস্টমারদের জন্য আনি, আমি না খুব ভেবে চিন্তে আনি। দেখা যায় একটা জিনিস তো আর একটা ডিজাইন আসে না, ধরেন 100টা ডিজাইন আসছে, আমি 100টা ডিজাইন কখনোই আনি না। আমি দেখা যায় ওই 2-3টা ডিজাইনই আনি বা ওই স্পেসিফিক ডিজাইনগুলোই আনি যেগুলো আমার কাছে মনে হয় যে আমি পরতে পারবো বা আমার কাছে জিনিসটা সুন্দর লাগছে। অনেক ডিজাইন দেখা যায় যেটা আপনি কানে পরে হয়তো ব্যথা পাচ্ছেন, গলায় পরে হচ্ছে আপনার কাছে ভালো লাগতেছে না, বা দেখা যেতে পারে যে জিনিসটা আপনাকে মানাচ্ছে না, আর কালার সুন্দর হচ্ছে না, ফিনিশিং সুন্দর হচ্ছে না। সো আমি যখন কোনো প্রোডাক্ট চুজ করি, আমার কাছে মনে হয় আমার কাছে যেটা ভালো লাগছে, আমার চোখে যেটা সুন্দর, সেটা আমার কাস্টমার অবশ্যই নেবে। এবং আমি গত 8 বছর ধরে ঠিক সেইভাবেই বিজনেস করে আসতেছি। আমার পছন্দেই আমি প্রোডাক্ট আনি। আমাকে হয়তো অনেক সময় বলে যে আপু এটা নেন, এটা নেন, এটা কিন্তু চলে, কাস্টমার কিন্তু এটাও নিবে, এটা কিন্তু অনেক যাচ্ছে মার্কেটে। বাট আমার কাছে মনে হয় আমার যদি পছন্দ না হয় আমি জিনিসটা সেল করতে পারি না, আমি ফুটাতে পারি না তখন জিনিসটা। সো এই যে বললেন যে কাস্টমার নিবে কি নিবে না, বেশিরভাগ সময় হয়ে যায় কি যে জিনিসটি স্টকে আনতেছি সেটা থাকে না, কিছু হয়তো 1-2টা জিনিস রয়ে যায়, সেটা আমরা বছর শেষে হয়তো একটু অন্যরকম করে ফেলি বা হচ্ছে একটা ডিসকাউন্ট দিয়ে তখন সেল করে ফেলি। আমার 1 বছরের প্রোডাক্ট আরেক বছর অ্যাকচুয়ালি থাকে না। এই যে আপনি প্যাশনকে ফলো করলেন আর আজকে আপনি সফল উদ্যোক্তা, যদি আপনার হাতের আংটিটা যদি একটু দেখায়, এখানে আপনার নাম, এটা আমার নাম। আমার অতিথি পেজে হচ্ছে আমরা নেম রিং গুলো সেল করি। এখন হচ্ছে নেম রিং এর পাশাপাশি আমরা হচ্ছে ব্রুচও আনছি। সো দেখা যাচ্ছে আপনি নামটা দিয়ে আপনার ব্রুচ করতে পারছেন, যারা হিজাব পরে তারা। জি, কাস্টমাইজ করি। এটা হচ্ছে আপনার নামটা বললে আমরা হচ্ছে সেই নামের মতো করে আপনার রিংটা বানিয়ে দিচ্ছে, ব্রুচ করে দিচ্ছি। ব্রুচটা খুব সুন্দর লাগে, যারা হিজাব পরেন তারাও কিন্তু সেই ব্রুচটা খুব সুন্দর করে ক্যারি করতে পারে। জি, আমরা এটাও খেয়াল করলাম আপনি দেশীয় প্রতীক যত আছে আমাদের দেশে সেগুলো নিয়েও আপনি কাজ করছেন আপনার গহনার মধ্যে। আপু চেষ্টা করছি, দেশকে যেহেতু রিপ্রেজেন্ট করতে হবে, আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রোডাক্ট আমরা চাই বাংলাদেশের কাস্টমাররা ভরপুর কিনুক। আমাদের কাছ থেকে অনেক ফরেনাররাও নেয়। আমাদের যে অফিস আছে সেখানে হচ্ছে আমাদের কালেকশনগুলো থাকে, সেখানে তো ফরেনাররা আসেই, সেখান থেকে তারা দেশীয় গয়নাগুলোও কালেক্ট করে। মানে আমি এটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আপনার স্বপ্নের দেশ কোথায়, যেখানে আপনি আপনার গহনাগুলো পৌঁছায় দিতে চান? স্বপ্নের দেশ পুরো পৃথিবী, পুরো পৃথিবী। আমি চাই আমার গয়না পুরো পৃথিবীর সবাই পড়ুক, যে যেখানে আছে সবাই পড়ুক। এমন না যে সবাই নেয় না, পুরা মানে বাংলাদেশের বাইরেও অনেক জায়গা থেকে আমার কাস্টমার আছে, তারা সবসময় প্রোডাক্ট নিচ্ছে। বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, এগুলো তো সবসময়ই যাচ্ছে। আমরা শিপ করতে চাই কিন্তু শিপিং কস্ট এত বেশি পড়ে যায়, দেখা যায় আমরা শিপ করতে পারি না। কলকাতা থেকেও আপুরা, আমরা কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ান প্রোডাক্টই বেশি স্টক করি বিভাবে। সো দেখা যায় কলকাতা থেকেও কিন্তু দুইটা পেজ, হ্যাঁ 2টা পেজ। দেশীয় যেটা সেটাতেও দেখা যায় যে কলকাতার আপুরা অনেক অ্যাপ্রিসিয়েট করে, তারা চায় আমার গয়নাগুলো নিতে, কিন্তু মানে শিপিং কস্ট এবং হচ্ছে আদার প্রবলেমের কারণে তারা জিনিসটা নিতে পারে না। এটা একটা খুবই আফসোসের জায়গা, ওটা আমি ট্রাই করছি, দেখা যায় ওটা কি করা যায়। আপনার প্রোডাক্ট যেখানে প্রোডাকশন হয় সেখানে কারিগর কয়জন, এবং ওদেরকে কিভাবে আপনি মানে পুরো প্রোডাক্টটা কিভাবে আপনি ওদেরকে বুঝিয়ে দেন যে আপনার এই প্রোডাক্ট স্পেসিফিকলি লাগবে? আচ্ছা, কারিগর হচ্ছে আমাদের অতিথির ক্ষেত্রে আমাদের বেশ কিছু কারিগর আছে। আমরা দেশীয় কারিগরদেরকে আর কি তাদের মতো করে কাজ করতে দিই, যেহেতু কারিগর মেনটেন করা খুবই একটা টাফ জিনিস। তাদেরকে হয়তো আমি একটা ডিজাইন দিয়েছি, তারা সেটা একটু বুঝতে সময় নেয়, এটা বানাতে একটু সময় নেয়, এবং দেখা যায় তারা কমিটমেন্ট না রাখতে পারে না, এই জায়গাটাতে একটু সমস্যা হয়ে যায়। তো দেখা যায় আমি যারা হচ্ছে মেইন কারিগর তাদের সাথে কথা বলি, ডিজাইনটা বুঝিয়ে দিই, তো তারা হচ্ছে ওইভাবে আমাদেরকে প্রোভাইড করে দেয় আর কি। আর আমাদের কারিগর আছে, আমার অফিসে আছে 5 জন। আর হচ্ছে এমনি বাইরের কারিগরদের সাথে আমরা কাজ করছি। অতিথিতে অ্যাকচুয়ালি আমার লক্ষ্যটাই হচ্ছে এটা যে সব জায়গা থেকে সবাই আসবে আমাদের সাথে কাজ করতে। অতিথি হবে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে নারীদের যত রকমের কি বলবো ক্রাফটিং এরই আছে, শখ আছে, বিজনেস করার ইচ্ছা আছে, নিজের কাজটা মানুষের কাছে পৌঁছাতে চায়, আমরা সেই জিনিসটা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অলরেডি আমাদের সাথে বেশ কয়েকজন ক্রাফটার, কারিগর কাজ করছে, যারা তাদের কালেকশনগুলো আমাদের মাধ্যমে সেল করছে। খুবই দারুণ, খুবই ইন্সপায়ারিং আপু। অনলাইনের বাইরে কাস্টমার কিভাবে আপনাদেরকে খুঁজে পাবে, আপনারা কিভাবে পাবলিসিটি করেন এবং আপনাদের স্ট্র্যাটেজিটা কি? আচ্ছা,
মেইনলি হচ্ছে আমার বিভাগ হচ্ছে অনলাইন বেসড। অতিথি হচ্ছে আমাদের অফিস আছে আজিমপুরে, কেউ চাইলে অতিথির প্রোডাক্ট ওখানে এসে দেখে নিয়ে যেতে পারেন। আর মানে সশরীরে গিয়ে, জি সশরীরে গিয়ে সেখানে দেখে আপনারা প্রোডাক্ট চুজ করে নিতে পারবেন। ওই অপশনটা আমরা খোলা রেখেছি অতিথির ক্ষেত্রে। আর বিভাগের ক্ষেত্রে আমরা অনলাইনেই বেশি সেল করি। আর দেখা যায় বছরে কয়েকটা হয়তো মেলা করা হয়, বুঝে শুনে কয়েকটা মেলা করি, কারণ আর এই তো মেলা করা হয় আমার টুকটাক। মেলায় আপনারা স্টল দেন। জি। নববর্ষ তো চলে গেল, আপনাদের কি আয়োজন ছিল? নববর্ষের জন্য আমাদের এবার খুব দারুণ একটা আয়োজন ছিল, যদিও আমি এবার মেলা করিনি, কারণ নববর্ষ মেলাটা করা খুব হ্যাট্রিক হয়ে যায়। একে তো রাস্তায় অনেক জ্যাম থাকে, আর এবার অনেক গরম ছিল। আমাকে বেশ 5-6টা জায়গা থেকে অফার করা হয়েছে যে একটু মেলা করেন, কিন্তু আমি বলেছি এবার আমি করবো না। আমি গত বছর করেছিলাম, তো এবার ভেবেছি যে এটা স্কিপ করে হয়তো কোরবানি ঈদের আগে একটা মেলা করলেও করতে পারি। আর আমাদের অনলাইনে এবার হচ্ছে আমরা অনলাইনে অ্যাকচুয়ালি বেশি সেল করি। আমি লাইভ করে দেই বা ভিডিও আপলোড করে দেই। লাইভ তো সবসময় করা হয়েছে, সো ভিডিওটা এখন একটু বেশি আপলোড করা হয়, যেহেতু আমি সময় খুবই কম পাই। আমার কিন্তু একটা টডলার আছে, তো আমি খুবই ব্যস্ত থাকি। আমরা হচ্ছে এবার নববর্ষে খুব একটা সুন্দর আয়োজন করেছিলাম, সেটা হচ্ছে এবার আমরা একটা আফগানি টুপি এনেছি। কাশ্মীরি টুপি বা আফগানি টুপি যেটা বলে, এই টুপিটা এবার আমার নববর্ষের হচ্ছে হিট আইটেম ছিল, এখনো সেটা আমরা সেলই করছি। এবার সবাই অনেক পছন্দ করেছে এবং সবাই বৈশাখে ওগুলো পরে আমাদের সাথে ছবি শেয়ার করছে। আচ্ছা, আমি যদি দর্শকদেরকে একটু ক্লিয়ার করি, আপুর দুটা বিজনেস পেজ, একটা হচ্ছে বিভব আর একটা হচ্ছে অতিথি। তো বিভবে যেটা আমরা যে প্রোডাক্টগুলো পাই সে ম্যাক্সিমাম হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট, ওখানে সব রিয়ার কালেকশনস থাকে। আর অতিথি যেটা, সেটা হচ্ছে আপুর নিজস্ব ক্রিয়েশনের প্রোডাকশন, সেগুলো আমরা পাই, যেটা আপু দেশীয় ধাঁচের গহনা বানায়। এই আপু এবার র্যাপিড ফায়ারে যাব। র্যাপিড ফায়ার থাকবে? হ্যাঁ। গহনা আপুর কাছে কি সোনালি না সিলভার অর ব্রোঞ্জ? অবশ্যই রূপালি। হ্যান্ডমেড অর মেশিন দিয়ে তৈরি? হ্যান্ডমেড। শাড়ি না ওয়েস্টার্ন? শাড়ি। এক কথায় নিজেকে কিভাবে বর্ণনা করবেন? আমি খুব চঞ্চল। সত্যি? আমার তো মনে হয় আপনি খুবই ধৈর্যশীল। না, আমি এখানে বসছি দেখে খুবই ধৈর্য ধরে বসে আছি। কফি না চা? চা। একজন নারী উদ্যোক্তার সবচাইতে বড় শক্তি কি? নিজের উপরে বিশ্বাস রাখা। আমার কাছে মনে হয় নিজের উপরে যে বিশ্বাস রাখতে পারে সে অবশ্যই কিছু করতে পারে, লেগে থাকতে হয়, এটাই। এবং আমি মনে হয় নিজের উপর অতটুকু বিশ্বাস রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে আমি এগিয়ে যাচ্ছি। এই স্বপ্নের দেশ মার্কেট কোথায়? স্বপ্নের দেশ অনেকগুলো আছে, কোনটা বলবো? আপাতত সুইজারল্যান্ড যেতে চাই। অবশ্যই। আমাদের দেশে যারা সফল উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের ফ্যামিলি সাপোর্ট কতটুকু ইম্পর্ট্যান্ট, আর আপনার বেস্ট সাপোর্টার কে? আচ্ছা, বিজনেস করার জন্য অ্যাকচুয়ালি ফ্যামিলি থেকে সাপোর্ট দিলে আসলে খুবই সহজ হয়। এমন না যে মেয়েরা পারছে না সাপোর্ট ছাড়া, বাট ওইটা অনেক কষ্ট। যেমন আমি বললাম, আমার একটা টডলার আছে, সো ওকে রাখার জন্য বাসায় একজনকে লাগেই। আমার শাশুড়ি হেল্প করে অনেক, আমার আম্মু আমাকে অনেক হেল্প করে। যখন অনেক কাজের চাপ থাকে, আমার আম্মু আমার বাবুটাকে রাখে, সো আমি তখন কাজগুলো করতে পারি। মেলা করতে গেলে অ্যাকচুয়ালি অনেক সাপোর্ট লাগে, বাচ্চাগুলো নিয়ে আমি যেতেই পারি না, সো তখন তারা খুবই সাপোর্ট দিচ্ছে। আর আমার মনে হয় প্রতিটা মেয়েরই যদি ফ্যামিলিরা একটু যদি সাপোর্টিভ হয়, মেয়েরা কিন্তু অনেক কিছু করতে পারে, মেয়েদের কিন্তু ওই ক্যাপাসিটি আছে, কিন্তু দেখা যায় একটু ফ্যামিলি সাপোর্টের জন্য তারা পিছিয়ে যায়। আমার ক্ষেত্রে হয়েছে কি, আমার ফ্যামিলি মোটামুটি আমাকে খুব সাপোর্ট দেয়, মাশাআল্লাহ আমি এই দিক দিয়ে খুবই ব্লেসড। সো আমার জন্য বিজনেস করাটা মোটামুটি একটু ইজি হয়ে আসছে। আর আমার বেস্ট অনুপ্রেরণা হচ্ছে আমার হাজব্যান্ড, সে আমাকে একদম ফুল সাপোর্ট দেয়, মাশাআল্লাহ। একদম ফার্স্টের থেকে আমার কোনো যদি বুদ্ধি লাগে কিভাবে আমার সেল বাড়াবো, কিভাবে কি হচ্ছে, বিজনেস করতে গেলে অ্যাকচুয়ালি মেন্টালি ব্রেকডাউন হয়, এটা খুবই স্বাভাবিক। যেমন তারও হয় আমারও হয়, দেখা যাচ্ছে সেল হচ্ছে না বা কিছু একটা হয়েছে বা অনেক দেনা পড়ে যায়, আমাদের তো ব্যবসাটা অনেকটা এরকমই। সো দেখা যায় যখন ওরকম একটা ব্রেকডাউন হয়, তখন কিন্তু সেই আমাকে আর কি সামলায় নেয়, সে আমাকে সাপোর্ট দেয়, ছেলেটাকে রাখে, তারপর যা যা লাগে আর কি, একটা হাজব্যান্ডের যা যা করানো নিয়েও একটা ওয়াইফের প্রতি মাশাআল্লাহ সবই সে সাপোর্ট দিয়ে যাচ্ছে।
এটাই মনে হয় লাইফ পার্টনারের একটা সবচাইতে বড় গুণ, যে তার চাইতে বড় কথা একজন সফল নারীর লাইফ পার্টনার হতে গেলে ওনাকেও সেই হ্যাঁ, গুণগুলো তো গুণগুলো রাখতে অবশ্যই হবে। থাকতে হবে, ইমেন্সলি সাপোর্ট করে যেতে হবে। অবশ্যই, যেটা যেমন বললেন যে আমারও যেমন তাকে করতে হবে, তারও আমাকে করতে হবে। আমরা দুইজনই অ্যাকচুয়ালি বিজনেস করি, সো দেখা যায় তার প্রবলেমে আমি আছি, আমার প্রবলেমে সে আছে, এটাই গিভ অ্যান্ড টেক। আশা করি আমরা ভাইয়াকে আমাদের প্রোগ্রামে ইনভাইট করলে উনি অবশ্যই। আসবেন, অ্যাকসেপ্ট করবেন, অবশ্যই। এবং নেক্সট জেন শো দর্শকরা শীঘ্রই দেখতে পাবেন। আর আচ্ছা, আপনার যে বিজনেস পেজে যারা এখনো রিচ হয়নি বা রিচ জি। করতে পারেনি, ওরা কিভাবে রিচ করবে, কিভাবে পাবে আপনার বিজনেস পেজটা? আচ্ছা, আমার হচ্ছে দুইটা পেজ আছে জুয়েলারির, একটা হচ্ছে বিভব, আরেকটা হচ্ছে অতিথি। বিভবে হচ্ছে আমি সেল করছি বেসিক্যালি ইম্পোর্টেড আইটেম, চায়না, ইন্ডিয়া, সো ওখান থেকে আমি ভালো ভালো প্রোডাক্টগুলো কালেক্ট করে সেগুলো হচ্ছে আমি বিভবে সেল করছি। এটা আপনারা ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন। শুধুমাত্র ফেসবুক, প্ল্যাটফর্মে? হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আমাদেরকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন বিভব দারুণ, লিখে। দারুণ। আর অতিথির ক্ষেত্রেও আপনারা আমাদেরকে ফেসবুক, ইনস্টা, টিকটক সব জায়গাতেই পাবেন। আমাদের একটা ওয়েবসাইট আছে www.utithi.com, সেখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারবেন। ওখান থেকে অ্যাকচুয়ালি অল ওভার বাংলাদেশ এবং বাইরে থেকে সবাই সেল মানে কিনছে আমাদের কাছ থেকে। প্রায় এখন অনুষ্ঠানের শেষে চলে আসছি। আমাদের তো আড্ডায় এখনো মানে চলমান, একদম শেষ করতে আমার ইচ্ছে করছে না, আরো অনেক অনেক আপনার ক্রিয়েশন নিয়ে কথা বলার ইচ্ছা। তবে সময় স্বল্পতার জন্য আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। তার আগে আমাদেরকে যদি বলেন যে আপনার এই উদ্ধৃতি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং যারা নারী উদ্যোক্তা এমন ইউনিক আইডিয়া নিয়ে ওরা যারা হচ্ছে ব্যবসা করতে চায় বা বিজনেসে নামতে চায়, ওদের জন্য। অতিথি নিয়ে আমার বললাম প্ল্যান হচ্ছে অতিথির একটা ওয়েবসাইট আছে, আমরা ফার্স্টের থেকে ওয়েবসাইট ভিত্তিক করে ফেলেছি অতিথি। সো আমি চাই সেই ওয়েবসাইটে হচ্ছে আমাদের বাংলাদেশের আনাচের কাছে অনেক অনেক ট্যালেন্টেড মেয়ে আছে, অনেকেই আছে যে ব্যবসা করে, খুব ভালো জিনিস বানায়। আমি চাই তারা সবাই একত্রে আমার এখানে আসুক, আমার এই প্ল্যাটফর্ম থেকে তারা নিজে সেল করুক, আমি তাদেরকে উঠিয়ে দিতে চাই। কারণ হচ্ছে এমনই অনেকেই আছে যারা হচ্ছে অনেক ভালো কাজ করতে পারে কিন্তু নিজেকে প্রকাশ করতে পারে না, ঠিক আছে, নিজের ক্রিয়েশনগুলো মানুষের কাছে পৌঁছাতে পারে না। সো আমি চাই আমার অতিথির মাধ্যমে আমি সেই মেয়েদেরকে বা সেই সব আর্টিস্টদেরকে এক জায়গায় করতে, তারা যেন অন্তত অতিথির মাধ্যমে নিজের সেলটা বাড়াতে পারে, নিজের ক্রিয়েশনটা মানুষের কাছে পৌঁছাতে পারে, নিজের ডিজাইনটা মানুষের কাছে পৌঁছাইতে পারে। এটা হয়ে যাবে আর কি একটা ওমেন ই কমার্স সাইট। আমার এটাই লক্ষ্য আপাতত অতিথি নিয়ে। খুবই সুন্দর। আমি নিজে ইন্সপায়ার্ড আপনার সাথে কথা বলে, কারণ জ্যোতি আপু যখন আমরা সফল মানুষকে দেখি, আমরা সেটাই দেখি যে উনি কখনো নিজে একা এগিয়ে যান না, বরঞ্চ সবাইকে নিয়ে এগিয়ে যান। অবশ্যই। আপনার গল্পটি সত্যি অনুপ্রেরণাদায়ক। আবারও ধন্যবাদ জানাই আমাদের এই শোতে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমিও আপনাদের সাথে কথা বলে মানে খুবই অনুপ্রাণিত হলাম। প্রিয় দর্শক, কেমন লাগলো জানাবেন, কারণ আমাদের এই নেক্সট জেন শোতে আমরা সবসময় চেষ্টা করি অনুপ্রেরণার গল্প এবং অসাধারণ গল্প নিয়ে আসতে, শুধুমাত্র আপনাদের জন্যই। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং নিজের স্বপ্নকে ভালোবাসবেন। ধন্যবাদ।